ইজি ফরম্যাটই নেওয়া হবে। এটা আপনাদের ওয়ার্ড ফরম্যাটে ইউ মে অ্যান্সার ইন ওয়ার্ড, আপনারা ওয়ার্ডেও করতে পারেন অথবা গুগল ফরম্যাটে, আপনাদের যেটা সুবিধা হয়। অনেকে গুগল ফরম্যাটে যখন অ্যান্সার করে অনেকের প্রবলেম হয়, যা সাবমিট করতে পারে না অথবা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এটা আপনাদের ইচ্ছা। ওকে স্যার, ওকে। আপনারা প্রশ্ন দেওয়া হবে নির্দিষ্ট সময়ের ভিতর, আপনারা কমপ্লিট করে দিবেন। এটা গুগল ফরম্যাটেও হতে পারে আর নর্মাল প্রশ্নও দেওয়া হতে পারে, কিন্তু আপনাদেরকে গুগল ফরম্যাটে অ্যান্সার করলে তো অনলাইনে অ্যান্সার করতে হবে, আর এমনি করলে তো আপনার ওয়ার্ডে লিখে তারপরে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে দুইটা ডিফারেন্স। সেটা যাই হোক, আপনাদের প্রবলেম ছিল শিফট অ্যান্ড মুভমেন্ট, শিপমেন্ট মুভমেন্ট ইন ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ। আমরা তাহলে আবার একটু দেখি। চ্যাপ্টার কি 3-4 হবে एग्जामে? 3 এবং 4, আচ্ছা স্যার, দুইটা চ্যাপ্টার আপনাদেরকে দেখতে বলা হয়েছিল। আপনাদের একজন বলেছে একটা প্রবলেম রয়েছে শিফট এন্ড মুভমেন্টে। সো we can draw first of all demand curve. This is our demand curve. স্যার Yes, হ্যাঁ বলুন। স্যার আমার প্রবলেম ছিল শিফট ইন কার্ভস ভার্সেস মুভমেন্ট অ্যালং কার্ভস, ওইটাতে শিফট, ও আচ্ছা বুঝছি। শিফট, স্যার ওই যে 3 স্টেপস টু অ্যানালাইজিং হ্যাঁ চেঞ্জেস। বুঝছি আপনাদের কথাটা। 3 স্টেপ মুভমেন্টে আপনাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আসলে এটা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে কিনা। শিফট অ্যান্ড মুভমেন্ট, সেখানে যেটা বলা হয়েছে আপনার মুভমেন্ট তো আমরা নরমালি দেখি এখানে একই লাইনে যদি অবস্থান করে, আচ্ছা আপনার প্রশ্নটা আবার একটু বলেন, আমি একটু নোট করে নিই তাহলে সুবিধা হয়। মারো। জি স্যার, আপনার প্রশ্নটা একটু আবার করুন। শিফট ইন কার্ভস ভার্সেস মুভমেন্ট অ্যালং কার্ভস, ওই যে আচ্ছা আচ্ছা, শিফটিং করে একই কথা। সেকেন্ড টার্মটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি, শিফট ইন কার্ভ ভার্সেস মুভমেন্ট অ্যালং কার্ভ। আসলে শিফট এন্ড মুভমেন্ট ইন কার্ভ বলতে বোঝানো যেটা হয়, শিফট ইন কার্ভ আর মুভমেন্ট অ্যালং কার্ভ বেসিক্যালি সেম জিনিস। কারণ মুভমেন্টের সাথে আপনার অ্যালং শব্দটা ইউজ করা হয় বরাবর ইউজ করার জন্য। আপনারা যখন একই লাইনে অবস্থান করবেন, দ্যাট মিন্স ইউ আর হেয়ার, this is basically the shift movement along curve. এখন আপনি স্যার এখানে আমি আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড আর সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য কি? একই জিনিস। বইতে স্যার পেঁচা লিখছে, মানে এটা দুটো জিনিস বোঝাচ্ছে মনে হচ্ছে, এখানে স্যার পেঁচটা লাগছে না, দুইটা জিনিস না, একই জিনিস। কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে সাপ্লাই, আর কোয়ান্টিটি সাপ্লাই বেসিক্যালি এক। আপনার সাপোজ মার্কেটে যে প্রোডাক্টটা চলে আসে এটাই হচ্ছে প্রোডাক্টের সাপ্লাই, আর যেটা চলে আসে ওটি হচ্ছে কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি সাপ্লাই এন্ড সাপ্লাই বেসিক্যালি এক জিনিস। প্রোডাক্টের দাম বাড়ার সাথে সাথে সাপ্লাই বাড়ে, এটাই বলা হয় প্রোডাক্টের when product price increases the quantity of supply also increase। এই একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আর আপনার যে প্রশ্ন ছিল শিফট এন্ড ভার্সেস মুভমেন্ট অ্যালং কার্ভ, যখন আপনাদের এখানে ব্রেক ইভেন সিচুয়েশন চলে আসবে, দিস ইজ ইওর ব্রেক ইভেন, আর আমি একটু ডিফারেন্টলি আঁকি। You can say this is your break even point, and we can draw here another demand curve.
This is your break even situation. এখন আপনি যখন ব্রেক ইভেন অ্যানালাইজ করবেন তখন আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আসলে আপনার ডিমান্ড এবং সাপ্লাই যে দুইটা কার্ভ রয়েছে এই কার্ভের মধ্যে whether the quantity of product are moving along supply curve or along demand curve. If it's move along supply curve or along demand curve, whether it is moved up in the left hand side or right hand side. If you find your movement of supply or demand are moving in the left side, it means your product price are decreasing and quantity of supply is also decreasing. On the other hand, it may also happen that your product quantity decreases but product price increases, or it also may happen that your one of the item will remain the same. আপনাদের তিনটা কেসে আমি ডিসক্রাইব করেছিলাম যে তিনটা সিচুয়েশনই ঘটতে পারে, কিন্তু আপনার বেটার হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনকে স্ট্যাটিক ধরে আগানো, সেক্ষেত্রে আপনাদের এক্সপ্লানেশনটা অনেক ক্লিন এবং ইজি হবে। সেজন্য আমরা ওখানে এক্সপ্লানেশনে বলেছিলাম যখন আপনার রাইট হ্যান্ড সাইডে মুভমেন্ট করে, সাপোজ your demand curve is here, this is your initial demand curve D, this is your D, and this is your supply curve. For example, your product price increases from taka 5 to taka 10, and in this situation your product quantity supply is 50 unit, for example, and in that case you will find that your demand curve shift from A position to B position and new demand curve is created, and in this situation your supply curve will also shift, but it may also happen that your product demand may determine in this place. If it happen when your movement along demand curve will continue or create, in this situation your new supply curve will create here and supply curve will shift but demand curve will remain the same. This is the movement along demand curve, but changing your product price and also quantity. But if it happen that your price is only the change happen in case of product price, then you will find your product demand and supply will remain 50 unit, and you will experience movement of a shift in demand curve and also shift in supply curve in place B. This is the basically shift. এখন আপনাদের যে প্রশ্নটা শিফট ভার্সেস মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ, এখানে অ্যালং বলতে বোঝানো হয়েছে আপনি যখন একই ডিমান্ড কার্ভে যখন আপনার মুভমেন্টটা কন্টিনিউ থাকবে, then your demand curve will not create here, only supply curve will be created. আপনার প্রধান ডিফারেন্সটা হচ্ছে যখন আপনি একটা ডিমান্ড কার্ভ অথবা একটা সাপ্লাই কার্ভের অবস্থান করবেন, then only you will experience any of the quantity or price changes. এটা হচ্ছে আপনার মূল কি ডিফারেন্সেস। আপনারা যেটা বলছিলেন শিফট ভার্সেস মুভমেন্ট অ্যালং সাপ্লাই অর ডিমান্ড কার্ভ, সেখানে আমি দুটোই বলছি, আপনি সাপ্লাই বলেন আর ডিমান্ড বলেন। আপনার যে কোনো একটা আইটেম পরিবর্তনের ফলে যদি কোনো একটা ডিমান্ড কার্ভ অথবা সাপ্লাই কার্ভ শিফট করে, then you will experience shift versus movement along supply or demand curve. আর যদি দুইটা বিষয় চেঞ্জ হয়, then you will experience shift and movement, or shift and in demand curve and shift in supply curve. Also you will see change in quantity, it will may happen here, and change in prices. And আপনার যে প্রশ্ন ছিল সেটার উত্তরটা হচ্ছে সংক্ষেপে যদি আমরা বাংলায় বলি, মুভমেন্ট অ্যালং হচ্ছে আপনার একটা আইটেম চেঞ্জ হবে, আর শিফট হচ্ছে আপনার দুইটা আইটেমই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি দুইটা গ্রাফেরই পরিবর্তন দেখতে পাবেন। সরি, আপনাদের প্রশ্নটা ভিন্নভাবে বলেছি। আপনি শিফট হবে আপনি যখন একটা আইটেম চেঞ্জ হবে
যেমন আমরা এখানে দেখছি 50 ইউনিট সেম রয়েছে, তখন আমরা ডিমান্ড কার্ভ নতুন এখানে ক্রিয়েট হয়েছে এবং সাপ্লাই কার্ভও ক্রিয়েট হয়েছে। আর মুভমেন্ট আমরা দেখব যখন দুইটা আইটেমেরই পরিবর্তন দেখা যাবে, তখন হচ্ছে ডিমান্ড কার্ভের মুভমেন্ট from this place to you will see here equilibrium and new supply curve will be created. এটা হচ্ছে আপনার কি ডিফারেন্সেস, মূল ডিফারেন্সেস। তাহলে আমি আবার একটু এক্সপ্লেইন করি। আপনার যদি একটা আইটেমের চেঞ্জ হয় তাহলে আপনি দেখবেন হয় ডিমান্ড কার্ভ অথবা সাপ্লাই কার্ভের পরিবর্তন হচ্ছে এবং অন্য একটা কার্ভের শিফট হচ্ছে। আর যদি দুইটা এলিমেন্টারি পরিবর্তন হয়, দ্যাট মিন্স প্রাইস এবং কোয়ান্টিটি, দেন আপনি দেখবেন সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ শিফট করে নতুন করে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে দুইটা যে আপনি ডিফারেন্সটা বলেছিলেন, আর কোনো পার্থক্য নেই। আর ইকোনমিক্সে আপনার একটা দুইটা পার্থক্যই থাকে মূলত, আর এটাই সবচেয়ে প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। আর একটা পার্থক্যই সবাই ঘুরিয়ে ফিরে অনেকগুলো লেখে। মারু? জি স্যার। আর এখন হ্যাঁ স্যার, কিছুটা আবার পড়লে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি না পারেন তাহলে আবার বলি, দেন আমরা পরবর্তী ডিসকাশনে তাহলে আবার দেখব। দেন হচ্ছে আপনাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা আপনাদের পরীক্ষায় থাকবে না, আমরা পরবর্তী চ্যাপ্টারে মুভ করতেছি। ইলাস্টিসিটি এখানে কথা দ্বারাই বোঝানো যাচ্ছে, ইলাস্টিসিটি মিন্স দ্য টেন্ডেন্সি অফ চেঞ্জেস। আপনার ডিমান্ডের যে পরিবর্তন হয়, ইলাস্টিসিটি, হ্যাঁ আপনি যে বলেছেন বাংলা, ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতি স্থাপকতা। স্থির থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে, তার উপর ভিত্তি করে অনেক ধরনের হতে পারে। আমরা প্রথমে যেটা জানবো, ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে আসলে ডিমান্ডের পরিবর্তনের মাত্রাটাকে ইলাস্টিসিটি বলে। দ্য ডিগ্রি অফ চেঞ্জেস ইন ডিমান্ড ইজ নোন অ্যাজ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন সেই ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে যদি আমরা সহজ করে বলতে চাই, ডিমান্ড কিসের জন্য পরিবর্তন হয়? The word comes to our mind is price. তো ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে নরমালি বোঝানো হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এছাড়া অনেক ধরনের থাকে, ইনকাম ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, অথবা আরো অনেক ধরনের থাকতে পারে। সো আমাদের বেসিক্যালি থাকে প্রাইস, ইনকাম এন্ড ক্রস প্রাইস। আর ইলাস্টিসিটি বলতে নরমাল সিচুয়েশনে যেটা মিন করে, ইট মিনস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বিকজ when we experience changes in demand due to changes in the price of the product, it is known as price elasticity of demand. And elasticity of demand means the changes of demand due to any of the forces that causes the changes of such demand. A forces কি হতে পারে? For example, price, income, price of substitute product, or change of taste. This may be the example of elasticity of demand. So elasticity of demand আমরা বুঝলাম। দেন হচ্ছে প্রাইস elasticity of demand হচ্ছে দামের পরিবর্তনের কারণে ডিমান্ডের যদি পরিবর্তন হয়, then it is known as price elasticity of demand. এখন প্রাইস elasticity of demand পরিমাপ করার অনেকগুলো পদ্ধতি থাকে। কিভাবে আপনি বুঝবেন, কি কি নির্ধারণ করে আপনার প্রাইস elasticity of demand? এখন আপনার যদি খুব ক্লোজ সাবস্টিটিউট থাকে, যেমন দামের পরিবর্তন হলো চিনি, কিংবা আপনি দামের পরিবর্তন হলো কফির, তাহলে আপনার চায়ের পরিবর্তে কফি খাবেন। এটা হচ্ছে কমন এক্সাম্পল সবাই দিয়ে থাকে, যে আপনি যদি অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট থাকে, তাহলে অন্য প্রোডাক্টের দাম বেড়ে গেলে এই প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, আরেকটি প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, তখন ওই প্রোডাক্টের দামটার উপর অন্য প্রোডাক্টের ডিমান্ডটা নির্ধারিত হয়ে থাকে। So determinant on is availability of close substitute. If the price of substitute product increases, the demand for another close substitute product will increase. Then হচ্ছে availability of complementary product. Complementary কে বলতে পারেন?
আপনারা এই সেমিস্টার পরিপূরক, যে একটা একটার পরিপূরক হবে, অফকোর্স। যেমন হচ্ছে চিনি, চা। হুম, গুড। চিনি এবং চা। এখন আপনাদের যদি বলা হয় তো চিনি আর গুড় হবে। না না, এটা হচ্ছে সাবস্টিটিউট। এটা হচ্ছে সাবস্টিটিউট। চিনি এবং গুড় হচ্ছে সাবস্টিটিউট, আর পরিবর্তক। হ্যাঁ পরিবর্তক, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, পরিপূরক। যেমন কাগজ এবং কলম, এটা হচ্ছে কি পরিপূরক। গাড়ি এবং পেট্রোল পরিপূরক। গাড়ি এবং রাস্তা, এটা হচ্ছে পরিপূরক। আপনি গাড়ি কিনে নিয়ে আসছেন, আপনার রাস্তা নেই, গাড়ির কোনো মূল্যই নেই, কারণ আপনি চালাতে পারতেছেন না। সো গাড়ি চালানোর জন্য আপনার কমপ্লিমেন্টারি রিসোর্স দরকার, রোড ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে। সেজন্য আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডিটারমিনেন্ট অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট, দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। যেমন if the price of complementary product increases, then the demand for other product decreases. যেমন অয়েলের দাম যদি বেড়ে যায়, গাড়ি কেনার মাত্রা মানুষের কমে যাবে। আবার এখানে সাবস্টিটিউট কিন্তু অয়েলের পরিবর্তে গ্যাস। অয়েলের দাম বেড়ে গেলে গ্যাসের চাহিদা বেড়ে যাবে, সেটা হচ্ছে সাবস্টিটিউট। কিন্তু আমার গাড়ি হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি আপনাদের এখানে এক্সাম্পল হিসেবে দেয় না সম্ভবত বইয়ে, আপনারা লিখে রাখবেন অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। নেসেসিটিস ভার্সেস লাক্সারিজ যেটাকে বলা হয়, আপনার যদি নেসেসারি প্রোডাক্ট গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, দেন ডিমান্ড উইল বি মোর অর লেস ইলাস্টিক। এটা তেমন পরিবর্তন হবে না। সরি, যদি নেসেসিটি হয় তাহলে হবে ইনইলাস্টিক, তেমন পরিবর্তন হবে না। যদি লাক্সারিস হয় দেন ইট উইল বি ইলাস্টিক। যেমন মনে করেন ডায়মন্ডের রিং, ডায়মন্ডের। ইয়েস স্যার একটা কথা বলি। হ্যাঁ বলেন স্যার আর একটু আস্তে আগালে হয় স্যার, আর একটু মানে। ও আচ্ছা, থ্যাংক ইউ, এটা বলে দিবেন, কারণ আমি এমনিতেই ছোটবেলা থেকে অনেক ফাস্ট, মানে পড়তাম ফাস্ট, বলাই অনেক ফাস্ট। ইলাস্ট্রিসিটি থেকে শুরু করছেন, এরপর মানে ধরতে পারতেছিলাম যে না কোথায় ছিলেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার একটু ইলাস্টিসিটি রিক্যাপ করে আসছি। ইলাস্টিসিটি হচ্ছে ডিমান্ড পরিবর্তনের উপর প্রভাব বিস্তার। আমি একটু বাংলায় কভার করি, যেহেতু ইংলিশে বলেছি তাহলে আপনাদের ইজি হবে। মানে চাহিদা পরিবর্তনের উপর প্রভাব বিস্তারকারী কোনো একটা উপাদানের পরিবর্তনের কারণে চাহিদার যদি পরিবর্তন হয়, সেটাকেই বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন একটু ইংলিশে বলি। Elasticity of demand means the element that causes the changes of demand, and the demand will may increase or decrease due to such determinant is called elasticity of demand. আর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে দামের পরিবর্তনের কারণে চাহিদার যদি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমি একটু আবার ইংলিশে বলি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মিনস when demand changes due to changes only the price of product keeping other things same. That means শুধু দামের পরিবর্তন হবে, অন্য কোনো কিছু চেঞ্জ না হয়ে যদি চাহিদার পরিবর্তন হয়, সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আপনার চাহিদা তো আমরা প্রথমেই জেনে আসলাম, অনেকগুলো ডিটারমিন্যান্ট থাকে চাহিদা পরিবর্তনের। এখন সেই ডিটারমিন্যান্ট গুলো কি অথবা ফোর্স গুলো কি, সেটাকে ডিটারমিন্যান্টও বলা হয় থাকে, অনেকে ফোর্সও বলে থাকে, অথবা অনেকে বলতে থাকে দা ফ্যাক্টরস দ্যাট কজেস দ্য চেঞ্জ, দ্যাট কজেস ইলাস্টিসিটি অফ ডিমান্ডেড। তাহলে সেই ফ্যাক্টর গুলো কি কি হতে পারে? অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট। আপনার যদি একটা প্রোডাক্টে ক্লোজ সাবস্টিটিউট থাকে, যেমন পরিবর্তক, আপনি খুব সহজেই প্রোডাক্টটাকে পরিবর্তন করতে পারেন, দেন দ্য প্রাইস চেঞ্জেস অফ অন প্রোডাক্ট উইল কজেস দ্য increase or decrease in the demand of other product. For example, if price of sugar increases, people will start using other types of substitute, for example গুড় যেটাকে বলে,
increasingly. That may cause elasticity of demanded both of the producted. And on the other hand, if price of oil increases, the demand for gas will increases because they are close substitute for another product. এটা হচ্ছে আপনার availability of close substitute. এখন availability of complementary product অথবা necessity of complementary product, যেমন মনে করুন আপনার গাড়ি ক্রয় করেছেন, গাড়ি ক্রয়ের জন্য আপনার অয়েল দরকার। আমরা গাড়ি থেকে বের হয়ে আসি, আমরা কাগজ কলমের কথা বলি। কাগজ যে দাম বেড়ে গেলে দেখবেন কলমের দাম অটোমেটিক, কলমের চাহিদা অটোমেটিক কমে যাবে। আবার কলমের দাম যদি অটোমেটিক বেড়ে যায়, কাগজের চাহিদা কমে যাবে, বিকজ আপনি যদি বেশি পরিমাণে কলম ইউজ করেন, কলম না ইউজ করেন, দেন কাগজ আপনার দরকারও হচ্ছে না, দেন ডিমান্ডও কমে যাচ্ছে। যেহেতু কলমের দাম বেড়ে গেছে, আপনি কলমের সাথে সাথে কাগজের চাহিদাও কমে যাবে। এই জন্য বলা হয়েছে দ্য নেসেসিটি অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার প্রাইস ইলাস্টিসিটির উপরে, অফ ডিমান্ডের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে, বিকজ অফ ক্লোজ রিলেশনশিপ উইথ ইচ আদার। দেন হচ্ছে নেসেসিটিস ভার্সাস লাক্সারিস প্রোডাক্ট। স্যার আবার ওই যে কলমের দাম বেড়ে গেল স্যার, ওই যে কাগজের দামটা স্যার যে একটা উদাহরণ দিলেন বুঝলাম না স্যার, দুইটাই বেড়ে যাওয়ার কথা না স্যার? এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ক্লোজ সাবস্টিটিউট, আমরা সাবস্টিটিউট না, আমরা বলেছি কমপ্লিমেন্টারি। যদি কলমের দাম বেড়ে যায়, আমরা চাহিদা কমিয়ে দিব কলমের, সাথে সাথে আরো একটা চাহিদা কমবে কাগজের। কারণ কি? আমরা চাহিদা কমিয়ে দিয়েছি কলমের দাম বাড়ার কারণে, কিন্তু আমি যদি কলম দিয়ে নাই লিখি, কাগজ তো দরকার হচ্ছে না। এজন্য বলা হয়েছে নেসেসিটি অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। একটা প্রোডাক্টের মানে অভাব পূরণের জন্য যে আরেকটা প্রোডাক্ট দরকার হয়, তাহলে আপনার ওই প্রোডাক্টের চাহিদাও কমে যাবে দাম বাড়ার সাথে সাথে একটা প্রোডাক্ট। যেমন আমি বাংলায় প্রথমে বলে নিয়েছিলাম, কাগজের দাম যদি বেড়ে যায় তাহলে আপনি কাগজ কম ইউজ করবেন, কাগজ যদি কম ইউজ করেন তাহলে কলম আপনার কম দরকার হচ্ছে। তাহলে একই সাথে কাগজের দাম বাড়ার সাথে সাথে কলম এবং কাগজ দুইটারই চাহিদা কমে যাচ্ছে। ঠিক একইভাবে কলমের দাম বেড়ে গেলে শুধু কাগজ এবং কলম দুটোরই চাহিদা কমে যাবে, কারণ একটা আরেকটা আর পরিপূরক। প্রথম ছিল পরিবর্তক, পরেরটা পরিপূরক। দেন হচ্ছে নেসেসিটিস ভার্সাস লাক্সারিস। আমরা যদি নেসেসিটি প্রোডাক্টের কথা চিন্তা করি, যেমন আমাদের নিত্যদিনের যেটা প্রয়োজন, আমাদের খাদ্য হচ্ছে প্রধান চাহিদা, দেন বস্ত্র, দেন বাসস্থান। খাদ্য আমরা চিন্তা করি, লবণ, অয়েল, দেন রাইস, এগুলোর দাম যদি বেড়ে যায়, নর্মালি উই উইল এক্সপিরিয়েন্স ইনএলাস্টিক ডিমান্ডেড। বিকজ আপনারা মনে করেন যে চালের দাম যদি আজকে 50 টাকা কেজি থেকে 70 টাকা কেজি হয়, মানুষ যা আগে খেত ঠিক একই রকমই হবে মোরলেস। কিন্তু এটা যদি আপনার লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে হয়, সাপোজ আপনার মনে করেন বসুন্ধরা সিটিতে বললো ডায়মন্ডের রিং অথবা নেকলেস, আপনার হঠাৎ করে ছাড় দিয়েছে 1 লক্ষ টাকার ডায়মন্ডের রিং অথবা নেকলেস, আপনাকে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, হয় বছরে কোনো এক সময়। এখন ওটার চাহিদা তৎক্ষণাৎ বেড়ে যাবে, এটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে। আবার যদি দাম বেড়ে যায়, people will start selling all of their product because the price of such product increases. এজন্য বলা হয় যখন লাক্সারি প্রোডাক্ট হবে, তখন দাম বেড়ে গেলে চাহিদা ইলাস্টিক হয়, আবার দাম কমে গেলেও চাহিদা ইলাস্টিক হয়, কারণ চাহিদা অনেক বেশি পরিবর্তন করে ফেলে। কিন্তু নেসেসিটি প্রোডাক্টের ক্ষেত্রে এটা তেমন পরিবর্তন হয় না, ইনইলাস্টিক থাকে। যেমন ডাক্তারের ফিস অথবা আপনার এডুকেশন এক্সপেন্সেস, এটা বর্তমান মানুষের অত্যাবশ্যকীয় হয়ে গেছে। যদি প্রাইস বেড়েও যায়, তারপরও মানুষ শিক্ষা নিয়ে থাকে। যেমন আপনারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, আপনাদের সাথে কেউ ভর্তি পরীক্ষা দিয়েছে, চান্স পায়নি,
হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে অথবা প্রাইভেট ভার্সিটিতে পড়ে, কিন্তু পড়তেছে তো, যদিও তাদের কস্ট বেশি হচ্ছে। এরকম কিছু কিছু নেসেসিটির ক্ষেত্রে কস্ট ইজ নট এ ম্যাটার ফর চেঞ্জেস ইন ডিমান্ডেড। এটাই বলা হচ্ছে নেসেসিটি ভার্সেস লাক্সারিস। নেসেসিটি হলে ডিমান্ড চেঞ্জ হবে না, ইনইলাস্টিক থাকবে। লাক্সারি হলে অফকোর্স ইট উইল বি চেঞ্জেস। দেন হচ্ছে ডেফিনিশন অফ মার্কেট, অথবা মার্কেট বলতে আমরা কি বুঝিয়ে থাকি সেটাকে। মার্কেটের সাইজ আপনার যদি অনেক বড় হয়ে থাকে, দেন ডিমান্ড আপনার তেমন পরিবর্তন হবে না, ইনইলাস্টিক হবে। আপনার যদি মার্কেটের সাইজ খুব ছোট হয়ে থাকে, দেন আপনি দেখবেন প্রোডাক্ট প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিমান্ডও অনেক বেশি চেঞ্জ হবে। সো when market size is smaller, that means your market has 50 or 100 customer, the changes of product price will experience changes in demand or elasticity of demand. But if the market size is larger, then you will experience inelasticity of demand. যেমন নোয়াখালীর চৌমুহনীতে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 10 crore টাকার লেনদেন হয়ে থাকে। প্রোডাক্টের প্রাইস বাড়ুক বা কমুক, এখানে অ্যাভারেজে অন অ্যান অ্যাভারেজ 10 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। কিন্তু আপনি এটা যদি আপনি বাংলা বাজারের কথা চিন্তা করেন, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, দেখবেন পরের দিন কাস্টমারই নেই। এটা হচ্ছে মার্কেটের সাইজের উপর নির্ধারিত হয়ে থাকে। মার্কেটের সাইজ বড় হলে সেটা প্রোডাক্টের দামের পরিবর্তনের সাথে সাথে তেমন প্রভাব বিস্তার করে না, কিন্তু মার্কেটের সাইজ ছোট হলে প্রোডাক্টের দামের সাথে সাথে আপনার দামের চাহিদার পরিবর্তন ব্যাপক হারে দেখা দেয়। দেন টাইম, আপনি যদি টাইম বেশি হয়, লঙ্গার টাইম, দেন আপনার প্রোডাক্ট প্রাইস বৃদ্ধির সাথে সাথে আপনার যদি মনে করেন যে লঙ্গার টাইমে প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, দেন আপনি দেখবেন আস্তে আস্তে ডিমান্ড ফল করবে। বেশি সময় নিলে ইলাস্টিসিটি ক্যালকুলেট করার জন্য আপনি দেখবেন যে ইলাস্টিসিটি তেমন হচ্ছে না। সাপোজ ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে আজকে চালের বাজারে, আমরা নেসেসিটির কথা বাদ দিলাম, অন্য প্রোডাক্টের কথা চিন্তা করি, ডায়মন্ড কিংবা নর্মালি আমরা যে প্রোডাক্টগুলো কারের কথাই আসি, মোটামুটি মোরাললেস লাক্সারির মধ্যে পড়ে। এখন তেমন লাক্সারিও না, আবার বেশি নেসেসিটির মতো না। কারের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সাপোজ আজকে কারের দাম, যে কারের দাম 4 লক্ষ ছিল, আগামীকাল 6 লক্ষ টাকা হয়ে গেছে। তার পরশুদিন দেখবেন আপনি গিয়ে প্রোডাক্টের ইলাস্টিসিটি অফ ডিমান্ড আপনি দেখবেন। কিন্তু আপনি যদি 6 মাস পরে যান ওই কার ক্রয় করতে, দেখবেন মানুষের চাহিদা নর্মালি যেভাবে পরিবর্তন হয়েছিল এখন তার থেকে ইনইলাস্টিক হয়েছে, বিকজ তারা এই দামের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এটা আপনি যদি অন্য কোনো মার্কেটে যান, যেমন আপনি আজ থেকে 20 বছর আগে যান, চালের দাম ছিল 20 টাকা, তখনকার সময় যদি হঠাৎ করে চালের দাম 50 টাকা হতো, মানুষ খুব দ্রুত নেসেসিটির ক্ষেত্রেও 1-2 দিনের জন্য চাল ক্রয় করা বন্ধ করে দিত। কিন্তু লং টাইমে তারা অভ্যস্ত হয়ে গেছে। এটাই বলা হয় টাইম পিরিয়ড যদি বেশি হয় লং টাইমে, আপনি দেখবেন ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর যদি আপনি কম সময় হয়, দেন আপনি দেখবেন কম সময় হয়, দেখবেন ইলাস্টিসিটি হয়ে গেছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার মোরলেস স্যার এটা বুঝতে পারি টাইমের এটা বুঝতে পারি। টাইমটা আপনি আবার বলতেছি। আপনার প্রোডাক্ট একটা ক্রয় করেছেন ফর এক্সাম্পল, এটা কিন্তু ব্যতিক্রমও থাকতে পারে, ব্যতিক্রম কখনো আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসবো না। আপনি মনে করেন আমরা 6 মাস বাদ দিলাম, আমরা ধরেন যে কয়েক বছর ধরে আপনি মনে করেন যে প্রোডাক্টের ডিমান্ডটা যদি প্রাইস যদি আপনার বেড়ে যায় অথবা কমে যায়, আর সাপোজ আপনার এই করোনাকালীন সিচুয়েশনের কথাই আসি, করোনার সময় প্রাথমিক পর্যায়ে পানির চেয়ে কম দামে অয়েল পাওয়া যেত, এখনো পাওয়া যায়। তখন এমন সিচুয়েশন ছিল
অয়েল দিয়ে অনেক দেশ অয়েল আমদানি করেছে বিকজ অফ চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ অয়েল। কিন্তু আপনি এখন এসে দেখেন অয়েলের আবার চাহিদা ক্রমান্বয়ে বেড়ে গেছে, হঠাৎ করে না কমে গেছে। তখন যেরকম মানুষ এখন আবার বেড়ে গেছে। তখন যেরকম মানুষ স্টক করে দিয়েছিল সবকিছু, কিন্তু লঙার পিরিয়ড অফ টাইমে ডিমান্ড আগের মতো অবস্থানে চলে এসেছে, ইনইলাস্টিসিটি হয়েছে। সেটা আমরা বলেছিলাম যে চালের দাম যদি আজকে 20 টাকা থেকে 60 টাকায় নির্ধারিত হয়, পরের দিন গিয়ে দেখবেন আপনার চালের চাহিদা অনেক কমে গেছে। কিন্তু আপনি 6 মাস পরে যান, চালের চাহিদা আবার ইনইলাস্টিক হয়ে যাবে, অতটা পরিবর্তন হবে না। এখন সেজন্য বলা হয়েছে লঙার পিরিয়ড অফ টাইমে আপনার প্রোডাক্টের চাহিদা ইনইলাস্টিক থাকবে, নেসেসিটি প্রোডাক্টের বেসিক্যালি। আর যদি শর্টার পিরিয়ড অফ টাইম হয় দেন আপনি দেখবেন ইলাস্টিক হবে, কারণ হচ্ছে অনেক বেশি চেঞ্জ হয় প্রোডাক্ট প্রাইসের পরিবর্তনের সাথে সাথে। আপনাদের আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম গোল্ড কিংবা ডায়মন্ডের মতো। বসুন্ধরা শপিং মলে যদি আজকে প্রোডাক্টের ফর এক্সাম্পল 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আপনি ডায়মন্ড কিংবা ডায়মন্ডের রিং ফিঙ্গার নেকলেসে দেখবেন আগামীকালকে অনেক বেশি কাস্টমারের প্রেসার দেখা দিবে বিকজ অফ ডিসকাউন্ট, প্রাইস কমে যাওয়ার কারণে। কিন্তু ঠিক একই ডিসকাউন্ট যদি 6 মাস পর্যন্ত বিদ্যমান থাকে তারপর দেখবেন যে 6 মাস পরে অ্যাজ ইউজুয়াল চলতেছে, ডিমান্ডটা ইনইলাস্টিক হয়ে গেছে। কিন্তু শর্টার পিরিয়ড অফ টাইমে এটা অনেক বেশি ইলাস্টিসিটি দেখা দিবে। এটাই আমি বলতেছি যে যদি প্রোডাক্টের প্রাইস বেশ কমে যায় শর্টার পিরিয়ডে আপনি ইলাস্টিসিটি দেখবেন, আর লঙ্গার পিরিয়ডে ইনইলাস্টিক দেখবেন। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে আপনি কিভাবে ইলাস্টিসিটি ক্যালকুলেট করবেন। এটা কিন্তু ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম আমরা এক্সাম্পলে নিয়ে আসবো না। দেন হচ্ছে আপনাদের কিভাবে আপনি প্রাইস ইলাস্টিসিটি ক্যালকুলেট করবেন সেটা আমরা একটু দেখব। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা কিভাবে ক্যালকুলেট করবো? আপনার একটা প্রোডাক্টের সাপোজ আজকে দাম আছে 50 টাকা, আগামীকাল হলো 60 টাকা, ঠিক একইভাবে ডিমান্ডের আপনার পরিবর্তন দেখা দিল। সেটা যে পরিবর্তনের হার, সেই হারটাকে যে নির্ণয় করা হয় এটাই হচ্ছে কম্পিউটেশন অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমি একটু কম্পিউট করে দেখি। প্রাইস, আমরা রাইসের কথাই নিয়ে আসি। এটা তো যেহেতু নেসেসিটি, এটা তেমন পরিবর্তন হয় না। প্রাইস অফ টি, পার কেজি is টাকা 120 today, and demand is 100 kg. এখন প্রোডাক্টের প্রাইস, ফর এক্সাম্পল প্রাইস from টাকা 150 increases to from product price 150 টাকায় নির্ধারিত হয়েছে, and demand to 90 kg. So calculate price elasticity of demand. দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়েছে সেটা ক্যালকুলেট করাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই ইনফরমেশন থেকে আপনাকে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে হবে।
This is our question. So our information দেওয়া আছে initial price 120, পরবর্তী প্রাইস হচ্ছে 120, 150, দেন 100 কেজি, দেন হচ্ছে আমাদের 90 কেজি। এখন আমাদের যেটা দেখতে হবে, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা বলা হয়েছে price elasticity of demand. এখানে আমরা লিখে দিতে পারি percentage change in demand by percentage change in price. প্রাইস কি হারে পরিবর্তন হয়েছে এবং ডিমান্ড কি হারে পরিবর্তন হয়েছে, এটার যে পরিবর্তনের হার সেটাকে ক্রস করলেই আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি। এটা এই সূত্রকেই আপনারা অন্যভাবে লিখতে পারেন, চেঞ্জেস ইন ডিমান্ড ডেল্টা ডিমান্ড অথবা চেঞ্জেস ইন সাপ্লাই ক্রস 100, মোর অর লেস সেম। তাহলে আমরা সেই সূত্রটা লিখে নিই। Change in demand change in price, ঠিক একই বিষয়। এখানে 100 বসিয়ে দিলাম, then you will find your percentage change. সো তাহলে আমরা এখানে বসিয়ে দিই, পরবর্তী সূত্র দিয়ে করি, কারণ প্রথমটা করতে গেলে প্রত্যেকটাকেই প্রথমে 100 করে নিতে হবে। আমাদের ইনিশিয়াল যেটা ছিল কোয়ান্টিটি, আমরা বড় অ্যামাউন্টকে ছোট অ্যামাউন্ট দিয়ে বিয়োগ করব, তাহলে আমাদের মাইনাস ফিগার চলে আসবে না। Q1 ছিল আমাদের ছোট অ্যামাউন্ট মাইনাস Q2, দেন ছিল আমাদের P2 মাইনাস P1। এটা আমরা 100 বসিয়ে দিলাম, then we should input our value আমাদের এখানে যেটা দেওয়া ছিল সেখান থেকে নিব। ভ্যালু দেওয়া আছে আমাদের কোয়ান্টিটি 100 কেজি, 100 মাইনাস 90 কেজি, আমাদের ভ্যালু চাহিদা কমে গেছে। দেন উইল সি প্রাইসেস P2 তে ছিল 150 মাইনাস 120, এখন নরমাল ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের টেন বাই 30 100। স্যার গুণ 100, ও হ্যাঁ লিখছেন। হ্যাঁ হ্যাঁ ওটা লিখে দিয়েছিলাম, উপরেরটা লেখা হয়নি, এই জন্য সম্ভবত বলেছেন গুণ 100। সো আমাদের এখন ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের
প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের দামের পরিবর্তনের ফলে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সো উইল ফাইন্ড হিয়ার %3.3%. So price elasticity of demand is 33.3%. So it is relatively high or low. এটা আমরা পরে দেখব, এখন দেখার দরকার নেই। তাহলে আমরা পেলাম যখন আসবে রিলেটিভ পোরশন তখন আমরা রিলেটিভ। সো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ 33.3%। এটা হচ্ছে আমার, এটা যেভাবেই করেন এই একই অ্যান্সার আসবে। আমাদের যদি বলা হয় ইনফরমেশন দেওয়া আছে আপনার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হয়েছে 33.3%। এটা লাক্সারি নরমাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম হয়েছে, লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে অনেক বেশি হতে পারে, এন্ড নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে আরো কম হতে পারে। কিন্তু প্রোডাক্ট যাই হোক না কেন আপনাদের যে ইনফরমেশন দেওয়া হবে তার উপর ভিত্তি করে আপনার আনসার চলে আসবে। দেন আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে এখানে মিড পয়েন্ট মেথড অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা তো ক্যালকুলেট করলাম নরমাল মেথডে, জেনারেল মেথড, এটা দিয়ে করা হয়। এছাড়া আরো একটা মেথড আছে মিড পয়েন্ট মেথড অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা আর একটা মেথড যার মাধ্যমে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করে থাকি। আর সেটা আমরা একটু দেখি। মিড পয়েন্ট মেথডের ক্ষেত্রে সূত্রটা সম্পূর্ণ ডিফারেন্ট। Point method. So Q12 যাই লেখেন না কেন আপনারা বড় অ্যামাউন্টটা সবসময় আগে লিখবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। কারণ হচ্ছে আপনি যখন লিখবেন ফর এক্সাম্পল Q1 মাইনাস Q2 তখন দেখা যাচ্ছে Q1 এর মান বড়। আবার যদি প্রাইসের ক্ষেত্রে লেখেন P1 মাইনাস P2 দেন ইউ উইল এক্সপেরিয়েন্স মাইনাস ফিগার। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এটি একটু খেয়াল করে রাখবো। সো মিড পয়েন্ট মেথডেও আপনারা উপরে লিখবেন কোয়ান্টিটি Q1 মাইনাস Q2 ভাগ Q1 প্লাস Q2 আমরা দুই দিয়ে ভাগ করে আমরা কোয়ান্টিটির মিড পয়েন্ট বের করব। এজন্য এটাকে বলা হয় মিড পয়েন্ট মেথড। দেন ডিভাইডেড বাই আমাদের ইনিশিয়াল ছিল ডিমান্ড বড় এজন্য Q1 দিয়েছি। দেন হচ্ছে আমাদের প্রাইস, পরবর্তী প্রাইস বড় আছে। সো উই উইল রাইট P2 মাইনাস P1। এটা P1 টু আগে লেখেন, ইট ডাজ নট ম্যাটার, আপনাকে বিয়োগ করে যেটা বের হয় সেটা লিখতে হবে। দেন হচ্ছে উই হ্যাভ, এখন ওই রকম লিখে দিবেন P2 প্লাস P1 টু, দেখুন দেন আপনারা
আপনাদের মানগুলো বসিয়ে দেবেন। এই মান বের করে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে মিড পয়েন্ট মেথড। এই মিড পয়েন্ট মেথডের সাথে জেনারেল মেথডের অ্যান্সার ডিফারেন্সও হতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা স্বীকৃত মেথড সবচেয়ে বেশি ইকোনমিক্সের, আর ওটাও হচ্ছে মেথড। কিন্তু আপনাকে যখন বলা হয় মিড পয়েন্ট মেথড, অবশ্যই মিড পয়েন্ট মেথড ইউজ করবেন। আর যদি কোনো মেথড বলা না হয়ে থাকে, দেন ইউ ক্যান ইউজ এনি অফ দ্য মেথড। সো উই ক্যান input all of the value here. Q1 আমাদের ছিল 120 minus, Q1 ছিল 100 minus 90. Then we have 100 plus 90 by 2 in square bracket, and then we have P2 ছিল 150 minus and P1 120. Then we also involve here 120 by 2, and after that we can calculate everything here. We can draw here, write down আমি যদি এখানে লিখি তাহলে হচ্ছে পরবর্তী ভ্যালু 10 ভাগ 190 যোগ করলে হয় 190, দেন 2 দিয়ে ভাগ করলে হয় 95. সো উই ক্যান রাইট হিয়ার 95. এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 30 ভাগ 270. বুঝি নাই? কিছু বলতেছেন কেউ? এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল অ্যান্সার। স্যার বলতেছিলাম 190 রে মেবি 2 দিয়ে ভাগ দিলে 90 হবে। হ্যাঁ স্যার, উপরে 10 বাই 90 10 বাই 95 না হয় 90 হবে। 190 কে 2 দিয়ে ভাগ করলে 90 হবে। আবার একটু দেখেন তো, 3 নাম্বার লাইনটা দেখলেন না? 3 নাম্বার লাইনে 10 ভাগ 90 ডিভাইডেড বাই 30 135। স্যার 95 95 ই তো হয় স্যার। না স্যার 95 হবে। 95 আমি তো হবে। দেখি 95 হয়। 180 হলে না 90 হবে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, সম্ভবত আপনি একটু ভুল দেখে ফেলেছেন। স্যার আমারই হয়তো 180 দেখে ফেলেছেন, হতে পারে। এটা ভুল হওয়াটা কিন্তু একদিক থেকে ভালো। কেন জানেন? পরীক্ষা হলে আর ভুল হবে না। যদি বাসায় ঠিক মতো করেন, পরীক্ষা হলে ভুল হওয়ার চান্স বেশি। সো ওয়েলকাম টু মিস্টেক। আমরা সবাই ভুল করি, বেশি করি বাসায়, তাহলে পরীক্ষা হলে আর ভুল হবে না। এটাকে কোনো লজ্জার কিছু নাই। বেশি করে ভুল করবো, বেশি করে মনে থাকবে। কারণ মানুষ কখন হাঁটতে শিখে জানেন? যখন আছাড় খায়। আর যে আছাড় খায় না সে কোনোদিনও হাঁটতে থাকে না, চিত্রেই থাকে। একটু বরিশালের ভাষায় বললাম, যেটা যে আছাড় খাবে না সে বয়স হাঁটতেও শিখবে না। যেমন পানিতে যে নামবে সে কয়েকবার পানি খাবে, তারপর না সাঁতার শিখবে।
আপনারা ভুল করবেন, তারপর না শিখবেন। যদি একবারই সঠিক শিখেন, দেন পরবর্তীতে কোনো এক সময় ভুল করবেন। সো ওয়েলকাম টু মিস্টেক, আমরা সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করি। তো আমাদের এখানে অ্যান্সার আছে। আপনার ক্যালকুলেটর আছে কারো কাছে? জি স্যার আছে। তাহলে একবারে করে ফেলেন, আমার কাছে ক্যালকুলেটর নেই। 0.47 0.47 so our answer স্যার is স্যার ওই যে নরমালটা মিড পয়েন্টের মেথডের অ্যান্সার কি সেম হবে না? না, এটা মিড পয়েন্ট ভিন্ন মেথড। আচ্ছা আমি ঠিক তো আছে স্যার। প্রথমেই বলে নিয়েছিলাম এটা এক নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনা বেশি। 0.47 0.47 এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট মেথড অনুযায়ী অ্যান্সার। ইলাস্ট্রিক অর মিড পয়েন্ট মেথড অনুযায়ী বেসিক্যালি পার্সেন্টেজ বসে না, আর যে ওই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বসবে, আর এখানে যে অ্যান্সারটা ডিফারেন্স হতে পারে। সো মিড পয়েন্ট মেথড অনুযায়ী প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ 0.47। বাসায় একটু প্র্যাকটিস করলে আর ডিফারেন্ট হওয়ার কি কোনো রিজন আছে স্যার? জি, অ্যানসারটা ডিফারেন্ট হওয়ার কি কোনো রিজন আছে? একটু মেথডের কারণে ডিফারেন্স হয়। আমাদের মেথডটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে সরাসরি আমরা যোগ বিয়োগ করে দিয়েছি, আর এখানে হচ্ছে যোগ বিয়োগ করে পার্সেন্টেজ করে। এখানে আমরা মিড পয়েন্টটা বের করছি, আচ্ছা প্রাইসের মিড পয়েন্টটা কত আর হচ্ছে কোয়ান্টিটির মিড পয়েন্টটা কত। এখন যদি আপনার একাধিক, মনে করেন মিড পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা হয় এই জন্য, মনে করেন আপনার এখানে প্রাইস ইনিশিয়াল 120 টাকা, এক মাস পরে হয়েছে 150, 3 মাস পরে হয়েছে 180, 6 মাস পরে হয়েছে 210 টাকা, তখন সবগুলোকে আপনাকে কনসিডার করতে হবে। সেটাই হচ্ছে আপনার মিড পয়েন্ট মেথড। এর জন্য মিড পয়েন্ট মেথড, তখন ওই প্রত্যেকটাকে বিয়োগ করে আপনার বের করতে হবে, বাদ দিতে হবে সেই কয়টা সংখ্যা দিয়ে। এই জন্য মিড পয়েন্ট বের করা হয়। বেসিক্যালি আমাদের মেথড জেনারেল মেথড যেটা হচ্ছে এস্টাবলিশড, আর এটা হচ্ছে অধিক ক্ষেত্রে আপনার ইউজ করার জন্য, সবগুলো কনসিডার করার জন্য। কারণ আপনি যদি নর্মাল মেথড ইউজ করেন, তখন আপনার একটা অংশ থেকে পরের অংশকে আপনি কনসিডার করতে হবে, সবগুলো একবারে ক্যালকুলেশনে আনা সম্ভব হয় না। এর জন্য আমরা এই মেথডটা দেখলাম আর কি। সো মিড পয়েন্ট মেথড অনুযায়ী আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে 0.47। স্যার এখানে কি দুইটা থাকাতে আমরা 2 দিছি নাকি সবসময় 2 হবে? না না, দুইটা না। এখানে যদি আপনার একাধিক হয় তাহলে 3 হবে। মনে করেন 120, 150, আর একটা রয়েছে পরবর্তী 3 মাস সময় 180, তখন 3 হবে। তখন বড়টা থেকে ছোট পরেরটা ব্র্যাকেট দিয়ে তারপর একটা থেকে মাইনাস, এবার মাইনাস হয়ে আসবে। স্যার তখন কি ওই যে কোয়ান্টিটি 1 মাইনাস কোয়ান্টিটি 2 মাইনাস কোয়ান্টিটি 3 এভাবে হবে প্রথম দিক থেকে? হ্যাঁ, এভাবে হবে। স্যার যদি একবার কমে একবার বাড়ে তাহলে না, এটা আপনাদের একবার বাড়ে একবার কমে, এই জন্য ইকোনমিক্স এর ওটাই বেরো দেখে আমরা। এটা হচ্ছে আমাদের আপনাদের জেনারেল জানার জন্য। আপনাদের পরীক্ষায় এত কঠিন কিছু দিব না, ভয় নেই। কারণ ইকোনমিক্সে যারা ইকোনোমেট্রিক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, আপনাদের তো ইকোনোমেট্রিক্স আছে মেবি 7 সেমিস্টার, তখন দেখবেন। এত তাড়াতাড়ি জানার দরকার নেই, প্রোগ্রামিং জানবেন তখন দেখবেন। আপনাদের জিয়া স্যার আছে না, তিনি নেবেন। জিয়া স্যার তো এখন ক্লাস নিচ্ছেন না, পরে নেবেন, আপনাদের নেক্সট সেমিস্টার মেবি নেবেন। সালাম স্যার আপনাদের কি নিচ্ছেন? এমআইএস? জি স্যার। নিছেন একটা ক্লাস? জি স্যার, দুইটা নিছেন। আচ্ছা, সালাম স্যার তো শিডিউল দিয়ে রাখছে অনেকগুলো দেখলাম। কালকে মেবি ক্লাস আছে, কাদের সাথে যাবো? 11 তারিখ কালকে। আব্দুল সালাম এমআইএস আপনাদের নাকি? কোর্সের নাম লেখেন নাই? 7টার সময়। জি আমাদের তো এমআইএস আজকে আছে। আজকে সে থার্ড ব্যাচের ফার্স্ট ব্যাচের সাথে নিচ্ছে, আপনাদের না। However, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট মেথড অনুযায়ী আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আপনাদের আজকে আমরা মোটামুটি ডিমান্ডই দেখবো, আস্তে আস্তে আগাই, নইলে আপনাদের পুরো বই শেষ করে দেখুন আমি বসে আছি। এই জন্য আমি এত ফাস্ট যেতে চাচ্ছি না। Then variety of demand curve and elasticity. Demand curve variety কখন হবে ইলাস্টিসিটি অনুযায়ী, যেমন মনে করেন কখন হবে ইলাস্টিক ডিমান্ড কার্ভ, একটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ,
আর একটা হচ্ছে স্ট্যাটিক ডিমান্ড কার্ভ। আবার কখনো হয় যে কম্পারেটিভলি ইলাস্টিক, কম্পারেটিভলি ইনইলাস্টিক, মানে কম পরিবর্তন হচ্ছে এরকম হতে পারে না যে আপনার চাহিদা পরিবর্তন দামের পরিবর্তনের ঠিক এক, তখন হচ্ছে আপনার স্ট্যাটিক ইলাস্টিসিটি। আপনার যখন প্রাইসের সাথে দামের পরিবর্তন বেশি তখন হচ্ছে ইলাস্টিক। যখন প্রাইসের সাথে দামের পরিবর্তন নরমালি একটু বেশি, অনেক বেশি না, দেন কম্পারেটিভলি ইলাস্টিক। যখন প্রাইস এবং দামের পরিবর্তন অনেক কম, দেন ইট ইজ ইনইলাস্টিক, যেমন নিত্য প্রয়োজনীয় দাম। প্রাইস এবং দামের পরিবর্তন যখন একটু মানে ইলাস্টিকের চেয়ে ইনইলাস্টিকের চেয়ে একটু বেশি, দেন কম্পারেটিভলি ইনইলাস্টিক। মানে ইনইলাস্টিকের স্যার আবার একটু বলেন প্রথম থেকে। হ্যাঁ, আমি আবার পড়তেছি, কোনো সমস্যা নেই। বই থেকে আপনাদের দেখলে একটু সমস্যা হতে পারে, কারণ ইংলিশে লেখা তো, বইয়ে সবগুলো ওইভাবে লেখাও নাই, শুধু কার্ভ দেওয়া আছে বইয়ে। আর আরেকটা বই আছে কেকে ডুয়েট, ওইটাই আছে, আপনাদের বইয়ের দরকার নেই, আমি বাংলায় বলে দিচ্ছি, আপনারা প্রয়োজন হইলে ইংলিশ পরবর্তীতে, আমি এখন ইংলিশও বলে দেব। যখন দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন সমহারে হয় তখন তাকে বলা হয় ইউনিট ইলাস্টিক অফ ডিমান্ড, অথবা ইলাস্টিসিটি ইকুয়াল টু ডিমান্ড। যেমন মনে করেন দামের পরিবর্তন যদি 20% হয় এবং চাহিদার পরিবর্তন 20% হয়, সেটাকে বলা হয় ইউনিট ইলাস্টিসিটি অফ ডিমান্ডেড। এটা কি বুঝছেন? মানে দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন পার্সেন্টেজ অনুযায়ী সমান হারে হবে। জি স্যার, বুঝছি। সেটা হচ্ছে ইউনিট ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নাম্বার 2, ইলাস্টিক ডিমান্ড। দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন অনেক বেশি। যেমন মনে করেন যে গাড়ির দাম 1 টাকা বাড়লে মানুষ একদম কমিয়ে ফেলে, আর কিনেই না, কিন্তু নিত্য প্রয়োজনীয় পরে আসতেছে, সেটা হচ্ছে ইলাস্টিক। দামের পরিবর্তন হচ্ছে 20% কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে 70%, সেটাকে বলা হবে ইলাস্টিক ডিমান্ড। এখন প্রথমটা আমরা দেখেছিলাম 1, পরেরটা 20% and 70%, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এর থেকে আরেকটা সিচুয়েশন আছে, যখন দামের পরিবর্তন হলে আপনার মনে করেন যে ডিমান্ড, মানুষের পণ্য ক্রয় বন্ধ করে দেয়, দাম শেষ, মানে প্রোডাক্টের চাহিদা কোনো পরিবর্তনই হয় না, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এটা আমি আরেকটু বলি। প্রথমটা ছিল দামের পরিবর্তন হয়েছে এবং চাহিদা 67% পরিবর্তন হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ইলাস্টিক ডিমান্ড। ইউনিট ইলাস্টিসিটি ডিমান্ড, ইউনিট হচ্ছে 1 এবং 1, মানে পার্সেন্টেজ হারে 1 হবে, সেটা হচ্ছে ইউনিট ইলাস্টিক। আপনার যদি পার্সেন্টেজ হারে 1 থেকে বেশি হয়, সাপোজ আপনার প্রাইসের পরিবর্তন 20% কিন্তু আপনার চাহিদার পরিবর্তন 15 বা 16 বা 17%, সেটাকে বলা হবে ইলাস্টিক ডিমান্ড, কারণ ইউনিট না, আপনার অনেক বেশি হয়ে গেছে, সেটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। এখন আপনার যদি প্রাইস মনে করেন যে পরিবর্তনের সাথে সাথে আপনার চাহিদার অনেক বেশি পরিবর্তন হয়, অনেক বেশি, দ্যাট মিন্স ডিমান্ড কার্ভ, প্রোডাক্ট উইল নট বি সোল্ড এনিমোর। আপনার মনে করেন যে আগে প্রোডাক্টটা হতো চা যখন 120 টাকা কেজি, তখন ক্রয় হতো 100 কেজি। এখন চায়ের দাম মনে করেন যে 120 থেকে 150 টাকা হয়েছে, এখন আর চা কেউ ক্রয় করে না, মানে 120 টাকাতে 130 টাকা অথবা 121 টাকা হয়েছে, এখন আর কেউ ক্রয় করে না, মানে দামের পরিবর্তনের সাথে চাহিদার আর থাকবেই না, সেটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক। আগেরটা এটা হচ্ছে পারফেক্টলি, প্রথম যেটা ইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক ইউনিট, পরেরটা হচ্ছে ইলাস্টিক, আর পরেরটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। চেঞ্জ হলে এর অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। আবার যদি 120 টাকা চলে আসে, দেন প্রোডাক্ট উইল বি সোল্ড, মানে প্রোডাক্টের প্রাইস পরিবর্তনের বাড়ার সাথে সাথে আর প্রোডাক্ট ক্রয় হয় না, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। এটা 120 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে। দেন যে আমাদের কন্ডিশন, সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস আপনার সাপোজ বেড়ে গেছে কিন্তু ডিমান্ডের আপনার কোনো পরিবর্তন হবে না, 100
20 টাকা আপনি 100 কেজি চাল ক্রয় করেছেন, এখন 150 টাকা কেজি, এখনো আপনি 100 কেজি চাল ক্রয় করেন। আবার 120 টাকা থেকে 150 না 200 টাকা কেজি হয়েছে, এখনো আপনি 100 কেজি চা ক্রয় করে থাকেন। সেটাকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক, কখনো এটার পরিবর্তন হবেই না। সেটা হচ্ছে পারফেক্ট। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আপনি ভাত খেয়ে থাকেন, মোরলেস যাই দাম হোক না সবাই খেয়ে থাকে, প্রোডাক্টের দাম বাড়ুক বা কমুক এটা পরিবর্তন হয় না। যেমন প্রোডাক্টের চালের দাম কালকে যদি 30 টাকা হয়, আপনি মনে করেন যে বাসায় যদি 1 কেজি চালের ভাত রান্না হতো এখনো একই হবে। সেটাই হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হবে, এটা আসলে নেই কোথাও, কিছু তো পরিবর্তন হবে। সেজন্য ইউনিটও নেই, পারফেক্টলি ইনইলাস্টিকও নেই, পারফেক্টলি ইলাস্টিকও নেই। আছে মূলত ইনইলাস্টিক এবং ইলাস্টিক, এই দুইটা বিষয়ই আছে, কিন্তু কম্পারিজনের খাতিরে এটা ইকোনমিক্সে বের করেছে। এরকমও হতে পারে, এরকমও হতে পারে, অথবা ইনইলাস্টিকও হতে পারে। যেমন দামের পরিবর্তন প্রথমটায় বলেছিলাম 20% এবং চাহিদার পরিবর্তন 20%, দেন হচ্ছে ইউনিট ইলাস্টিক। পরবর্তীতে বলেছিলাম দামের পরিবর্তন 20%, চাহিদার পরিবর্তন 15, 16 বা 17, ধরেন 15, দেন এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। এবং পরবর্তীতে আমাদের লাস্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে দামের পরিবর্তন ফর এক্সাম্পল 20%, কিন্তু চাহিদার পরিবর্তন যদি 10% হয় সেটাকে বলা হয় ইনইলাস্টিক ডিমান্ড। মানে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের হারটা কম, রেট অফ চেঞ্জেস। তাহলে আমরা 3-5টা বিষয় কি ক্লিয়ার সবার? আমি আবার একটু বলি, দামের পরিবর্তন 20%। প্রথম 3টা ক্লিয়ার, লাস্ট 2টা আবার একটু, লাস্ট 2টা ভালোভাবে বুঝিনি। আমি প্রথম থেকে আবার বলি সবার জন্য, আরেকটু শুনেন। দামের পরিবর্তন যদি 20% হয় এবং চাহিদার পরিবর্তন যদি 20% হয়, এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে আমি বলি। ফর এক্সাম্পল আপনার মনে করেন একটা প্রোডাক্টের দাম, চায়ের দাম 120 টাকা, এখন কেজি হয়েছে 150 টাকা। পরিবর্তনের হার কতটুকু? ভাগ করলেই আমরা পেয়ে যাই। 120, 50 থেকে 120 বাদ দিলে 30, তারপর 120 দিয়ে ভাগ করলে যেটা আছে সেটাকে 100 দিয়ে গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার পরিবর্তনের হার। ওদিকে না যায়, সেটা হচ্ছে আমার পরিবর্তনের হার। ঠিক একই হারে যদি আমার ডিমান্ডও পরিবর্তন হয় সেটাকে বলা হবে ইউনিট ইলাস্টিক, মানে একই হারে। সেকেন্ড কোশ্চেন, ইলাস্টিক ডিমান্ড, আপনার দামের পরিবর্তন যেভাবে হয়েছে, ফর এক্সাম্পল 20% দাম বেড়েছে, চাহিদার পরিবর্তন হয়েছে 50%, 15 নট 50, দ্যাট মিন্স 50%, সেটাকে বলা হবে ইলাস্টিক ডিমান্ড। দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বেশি হলে সেটাকে বলা হবে ইলাস্টিক ডিমান্ড। দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন যদি রেডিক্যাল চেঞ্জ হয়, যেমন দামের পরিবর্তন হয়েছে 1%, 2%, 50%, যাই হোক, চাহিদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, দাম 1 টাকা বেড়েছে আর কোনো চাহিদাই নেই, চাহিদার লোপ পেয়েছে সম্পূর্ণ, দেন সেটাকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক। ডিমান্ড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, মানে পার্সেন্টেজের মধ্যে আর নেই, পার্সেন্টেজ করা যাচ্ছে না। এটা কি বেড়ে গেছে না কমে গেছে একদম, কোনটা বোঝাচ্ছে? মানে আপনার যদি দাম বেড়ে যায় তাহলে আর কোনো ডিমান্ডই নেই। মনে করেন দাম হচ্ছে আপনার 100 টাকা থেকে 150 টাকা চায়ের দাম হয়েছে, এখন আপনারা কেউ চা ক্রয় করেন না, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এটা হচ্ছে ফর এক্সাম্পল, রিয়েল লাইফে এই ধরনের কোনো কিছু হয় না। এখন কি বুঝেছেন? পারফেক্টলি ইলাস্টিক মানে দাম বেড়েছে, আপনি এখন প্রোডাক্টই ক্রয় করেন না, ওই প্রোডাক্ট, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক, দামের পরিবর্তন হয়েছে, ফর এক্সাম্পল 120 টাকা থেকে 150 টাকা কেজি হয়েছে, চায়ের ডিমান্ড ছিল আগে 100 কেজি, যখন 120 টাকা দাম ছিল, এখন 150 টাকা, এখনো 100 কেজি ডিমান্ড, সেটাকে বলা হবে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এবং পরবর্তী যেটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড, দামের পরিবর্তন হয়েছে 20%, কিন্তু আপনার ডিমান্ডের পরিবর্তন হয়েছে লেস দ্যান 20%, ফর এক্সাম্পল 19% হয়েছে, সেটা হবে ইনইলাস্টিক ডিমান্ড। 9% হলো ইনইলাস্টিক ডিমান্ড। আমরা একটু গ্রাফ দিয়ে দেখি, তাহলে আপনাদের জন্য সম্ভবত ইজি হবে।
এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, and in that case you will never experience any shift, you will always experience movement along demand curve. এটা হচ্ছে আপনার মনে করেন ইনিশিয়াল প্রাইস ফর এক্সাম্পল, সেটা আমরা একটু পরে লিখি। দাম আপনার 10 টাকা অথবা 120 টাকায় লিখি, 10 টাকা, and here is 8 টাকা। This is your price line, and when your demand is taka 10, then your demand is 80 unit, and when price is 8, your demand is 100 unit. So we are seeing changes are in the same ratio. That means we are experiencing same ratio of changes in price and demand. এটা আপনারা যদি এটাকে ভাগ করেন এবং 100 দিয়ে গুণ করেন দেখবেন একই হারে পরিবর্তন হয়েছে। এই যদি একই হারে পরিবর্তন হয় তখন এটাকে বলা হবে ইউনিট ইলাস্টিক। দ্যাট মিন্স ইউ আর এক্সপিরিয়েন্স দ্য সেম রেশিও। এখানে তাহলে the changes ratio is 1. এখন যদি আপনার সিচুয়েশন ডিফারেন্ট হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনাদের ডিমান্ড কার্ভ। এখন আমরা লিখে নিই দামের পরিবর্তন। এখানে দাম হচ্ছে 8 টাকা ফর এক্সাম্পল, এখানে হচ্ছে 10 টাকা, সরি 10 টাকা হচ্ছে দাম। এখন 8 টাকা যখন দাম, সরি 10 টাকা যখন দাম, তখন আপনার ডিমান্ড হচ্ছে ফর এক্সাম্পল 60 ইউনিট, আর যখন আপনার দাম হচ্ছে 8 টাকা তখন ডিমান্ড হচ্ছে 100 ইউনিট। এই যে আপনার দামের সাথে চাহিদার পরিবর্তনের হার বেশি, মোর দেন অন, নট পয়েন্ট অন, মোর দেন অন, এটাকে বলা হবে ইলাস্টিক ডিমান্ডেড। এরপর যদি আপনাদের অন্য সিচুয়েশন আসে, এখানে আমরা ছোট করে দেখি, এটা হচ্ছে আপনাদের ডিমান্ড কার্ভ। আপনাদের প্রোডাক্টের দাম 8 টাকা, এখানে your demand is 8 and demand is আমরা 8 ইউনিট লিখিনি, 8 ইউনিট। প্রোডাক্টের দাম কোনো কারণে বেড়ে আপনার নির্ধারিত হয়েছে 10 টাকা, here টাকা 10। 10 টাকা যখন প্রোডাক্টের দাম নির্ধারিত হয়েছে, your demand, new demand curve is here. এটা হচ্ছে আপনাদের নিউ ডিমান্ড কার্ভ, কোনো ডিমান্ডই নেই। এটাকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ। এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিচুয়েশনে ঘটে না। এটা হচ্ছে মোর দ্যান অন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইউনিট ইলাস্টিক। পারফেক্টলি এটা আরেকবার বলো তো একটু স্যার। পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে আপনার যখন প্রোডাক্টের দাম 8 টাকা আপনি ক্রয় করতেন, সাপোজ ডিমান্ড হচ্ছে 80 ইউনিটস অফ প্রোডাক্ট, মানে 8 টাকা হচ্ছে চায়ের 1 কেজি চায়ের দাম। আমরা অ্যাজাম্পশনের উপর ধরে নিই আপনারা 80 কেজি চা ক্রয় করেন, চায়ের দাম বেড়ে 10 টাকা হয়েছে কোনো কারণে, এটা তো চা দাম বাড়া স্বাভাবিক। এখন আপনাদের কোনো ডিমান্ডই নেই,
এটাকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। মানে দাম পরিবর্তন হলে চাহিদা রেডিক্যাল চেঞ্জ হবে। 1 ইউনিট 2 ইউনিট 3 এটাতে আমরা কাউন্ট করতে পারি যে ইলাস্টিক ইনইলাস্টিক, মানে মোর দেন অনেক চেয়ে বেশি হলে তখন তো আমরা এটাকে বলে দিই ইলাস্টিক ডিমান্ডের। যদি 80 থেকে আমাদের 150 হয় তখন সেটা ইলাস্টিক হয়ে যাবে। আবার অন্য কেউ কেউ রিলেটিভলি, ইরিলেটিভলি, কম্পারেটিভলি কথাগুলো ইউজ করেছে, যেটা এটা কম্পারেটিভলি বলেছেন। যেহেতু আমরা আমাদের মেন কিওয়ার্ড ফলো করি সেভাবেই আমরা ডিসকাস করি। তাহলে পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে আপনার যখন দামের পরিবর্তনের সাথে সাথে রেডিক্যাল ডিমান্ডের চেঞ্জ হবে, দেন সেটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডেড। এখন যদি আপনার মোর দ্যান অন এখানে ছিল, মোর দ্যান অনের জায়গায় আমরা একটু হাতেই আঁকি, সময় বেশি চলে যাচ্ছে যেহেতু। এটা হচ্ছে আপনাদের ডিমান্ড কার্ভ। প্রথমটা ছিল অন, চেঞ্জেস ইজ অন। আমরা তাহলে এখানেও 80 সংখ্যা দিয়ে করি 8, এবং পরবর্তীতে হচ্ছে 10। এই দুটো হচ্ছে আমাদের সংখ্যা। এই যে দুটো সংখ্যা, এখন আমাদের এই পর্যায়ে ডিমান্ড এখানে ছিল 80 এবং 100। যখন 8 টাকা ছিল তখন 100। এখন আমরা এখানে ডিমান্ড ঠিক 80 রাখি, একটা ফিক্সড ধরে নিই তাহলে আমাদের সুবিধা হবে। পরবর্তী ডিমান্ড হচ্ছে 90। দ্যাট মিন্স ডিমান্ড চেঞ্জের হার লেস দেন 1। দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তনের হার 1-এর থেকে কম, সুতরাং ইট ইজ কল্ড ইনইলাস্টিক ডিমান্ড। এটা হচ্ছে ইউনিট ইলাস্টিক, এটা হচ্ছে ইলাস্টিক। ইট ইজ পারফেক্টলি ইলাস্টিক, দ্যাট মিন্স দামের পরিবর্তনের সাথে সাথে রেডিক্যাল চেঞ্জ হয়েছে। আর ইট ইজ ইনইলাস্টিক বিকজ উই হ্যাভ লেস দেন 1 চেঞ্জেস ইন ডিমান্ড রেশিও। এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে, সরি, আপনার ইনিশিয়াল দাম হচ্ছে ফর এক্সাম্পল 80 এবং দামের পরিবর্তন এরকম হয়েছে। এখানে কিন্তু চাহিদা রেখা শিফট করেছে, শিফট করে নতুন নির্ধারিত হয়েছে, আর অন্যগুলা মুভমেন্ট করবে। সো 8 টাকা এন্ড এখানে হচ্ছে আমাদের 80। দাম কোনো কারণে বেড়ে 10 টাকা নির্ধারিত হলো। ফর এক্সাম্পল হিয়ার উই আর সিইং টাকা 10 is our product price, but demand is still 80 unit. This is called পারফেক্টলি ইনইলাস্টিক। চাহিদার কোনো পরিবর্তন হয়নি দাম বাড়ার সাথে সাথে, অথবা দাম যখন 10 টাকা তখন 80 ইউনিট ডিমান্ড, কিন্তু দাম কমার সাথে সাথে আমাদের চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড and perfectly elastic demand. This one and this one is perfectly elastic and this is perfectly inelastic. And three other terms are unit elasticity. One here, less than on is inelastic and more than on is elastic demand. These are the 5 category of curves and demanded in elasticity of demand analysis. এখন কি ক্লিয়ার? জি স্যার। পারফেক্টলি ইনইলাস্টিক আরেকবার বলবেন? পারফেক্টলি ইনইলাস্টিক, ইয়েস। জি স্যার। পারফেক্টলি ইনইলাস্টিক যখন আপনার দাম পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তনই হবে না। ফর এক্সাম্পল যখন 10 টাকা দাম তখনও 80 কেজি আপনি চা ক্রয় করেছেন, আবার 8 টাকা যখন দাম তখন আপনি 80 ইউনিট ক্রয় করেন। দ্যাট মিন্স চাহিদার
কোনো পরিবর্তনই হবে না, সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। আর পারফেক্টলি ইলাস্টিক তো তার সম্পূর্ণ বিপরীত, মানে চাহিদা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, সেটাই হচ্ছে আপনার পারফেক্টলি ইলাস্টিক। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেন আমার তো ডিমান্ড শেষ করতে করতে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। স্যার আজকে অন্য কোনো ইলাস্টিসিটি ম্যাথ ধরেন না। এর পরেরটা তো বিশাল এক ম্যাথ আছে। হ্যাঁ স্যার, এই কারণে বলছি আজকে ধরেন না। আচ্ছা ঠিক আছে, ইলাস্টিসিটি অফ এ লিনিয়ার ডিমান্ড কার্ভ এন্ড রেভিনিউ, এটা আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখি, কারণ প্রেসার নিয়ে পড়াশোনা করে কোনো লাভ নাই। সারাদিন আমি বললাম, আপনারা শুনলেন, দিন শেষে যদি রেজাল্ট 0 হয় তার কোনো মানে হয় না। তার থেকে অল্প করে আগানোই বেটার, কারণ 26টা ক্লাস তো আপনাদের সিলেবাস 5 চ্যাপ্টার 9 চ্যাপ্টার এমনিতেই শেষ হবে, এটা চোখ বুঝে 10টাও শেষ হয়ে যেতে পারে। আর আপনাদের সবাইকে দেখতে বলেছিলাম চ্যাপ্টার 4, দেখেছেন আপনারা? স্যার একটা প্রশ্ন ছিল, এই যে হ্যাঁ বলেন স্যার, এখানে তো আপনি যে এটা দেখাইলেন, চিত্রগুলো দেখাইছেন, এখানে হচ্ছে লেস দেন 1 হইলে হচ্ছে ইনইলাস্টিক আর মোর দেন 1 হইলে ইলাস্টিক। তো এর আগে আপনি যে ম্যাথটা করেছেন সেখানে ফার্স্ট মেথডে কিন্তু মোর দেন 1 হইছে অ্যানসার, কিন্তু সেকেন্ড মেথডে কিন্তু লেস দেন 1 হইছে না। ফার্স্ট সেকেন্ড দুইটাই লেস দেন 1 হয়েছে, আপনি দেখেন ভালো করে। পার্সেন্টেজ একটা হচ্ছে পার্সেন্টেজে আমি দেখিয়েছি, আর একটা পার্সেন্টেজ স্যার আপনি 100 দিয়ে ভাগ করেন 33.3 কত আসবে? 0.33 লেস দেন 1। তাহলে যখন আমরা 100 দিয়ে গুণ করব না তখন, হ্যাঁ তাহলে এটা 33.50 এটা তো 100 দিয়ে ভাগ করার পরে আসছে নাকি, না গুণ করার পরে পার্সেন্টেজে নিছেন না? আমরা যখন কম্পারেটিভ রিজন গুলো অ্যানালাইসিস করব তখন আমরা পার্সেন্টেজ গুলোকে ভাগ করে নিই নরমালি, আর পার্সেন্টেজ যখন দেখানো হয় তখন হচ্ছে আপনারা 100 দিয়ে ভাগ করে দিবেন, যখন ইলাস্টিসিটিটা ভাগ করে ফেলবেন। মানে 33.3%, দ্যাট মিন্স আমার ওটা তো 1 না, 1 মানে হচ্ছে অন রেশিও করতে হবে, ওটা কিন্তু আপনার অন না, অন রেশিও। তাহলে আপনার রেশিও বের করতে হলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করলেই আপনার রেশিওটা চলে আসবে। তাহলে স্যার আমরা তো ওই যে গুণ 100টা না দিলেই পারি। গুণ না দিলেই পারেন, কিন্তু আপনাকে যখন রেজাল্ট বের করতে হয় আপনাকে জেনারেল মেথডে 100 গুণ করার ওটার একটা ফর্মুলা আছে। এখন ফর্মুলা কেন দিয়েছে, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র যে আবিষ্কার করছে তাকে ধরবেন আপনি কেন দিয়েছে। এখন স্যার আমরা যদি ফার্স্টে গুণ করি পরে আবার ভাগ করি তো একই তো কথা, এই কারণে বলছি। হ্যাঁ একই কথা। কিন্তু স্যার গুণ করার পরে তো সেটা লেস দেন 1 থাকলো না, সেটা তো মোর দেন 1ই হলো। মোর দেন 1 হচ্ছে 100% হয়ে যায়, পার্সেন্টেজে মোর দেন 1 না, এটা হচ্ছে পার্সেন্টেজ। এটা আপনি অনও বলতে পারেন না, আবার লেস দেন 1ও বলতে পারেন না। লেস দেন 1 তখনই বলবেন যখন রেশিও করবেন, কারণ আমরা ইউনিট ইলাস্টিসিটিতে আমরা দেখেছি 22% আর ওখানেও 22%, দুইটা ভাগ করলে কি হয়? রেশিও চলে আসে না, আমরা ওই রেশিওটা ওখানে করি না। স্যার তাহলে আমরা ফার্স্ট মেথডে কিভাবে সিলেক্ট করব যে এটা ইলাস্টিক হলো না ইনইলাস্টিক হলো? 100 দিয়ে ভাগ করবেন অথবা গুণ করবেন না, যদি আপনাদের কার্ভ অ্যানালাইসিস করতে বলে। আর এরপর আপনি একটা নোট দিয়ে দিবেন যে ইন টার্মস অফ রেশিও। আপনারা যদি ইন টার্মস অফ পার্সেন্টেজে করেন তাহলে আপনাকে 100 দিয়ে গুণ করতে হবে। ইন টার্মস অফ পার্সেন্টেজ elasticity of demand is 33.3%. ইন টার্মস অফ রেশিও, এখন আমি কিভাবে বুঝি আপনি রেশিও করেছেন না পার্সেন্টেজ করেছেন, এটা তো আপনাকে ক্লারিফাই করতে হবে। আর আপনারা যখন আমরা হ্যালো স্যার যখন আমরা শতকরা পরিবর্তনটা দিব তখন তো 100 দেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক, যেহেতু আমরা শতকরা পরিবর্তনটা দেখাইতেছি। শতকরা আপনি যখন দেবেন তখন 100 দিবেন এবং বলে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর যদি আপনি শতকরা না দেন তাহলে এর কোনো পরিবর্তন হয় না, আমরা নরমালি শতকরা দিয়ে থাকি রেশিও যে ইলাস্টিসিটি অনুযায়ী, কিন্তু আপনি যখন কার্ভে দিবেন তখন আপনারা বলে দিবেন। যদি শতকরা দেন তখনও বলে দিবেন। শতকরা যদি আপনার 100-র উপরে যায় দেন হচ্ছে ইলাস্টিক, আর যদি 100-র নিচে হয় ইনইলাস্টিক। 100 হলে ইউনিট ইলাস্টিক, আর অন্যথায় তো অন্য দুইটা হবে। আর যদি রেশিও করেন তখন তো অন এবং অনের নিচে এবং উপরে।
These are all our elasticity portion demand. Then হচ্ছে total revenue and price elasticity of demand, elasticity of demand, linear curve and revenue. এগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখি। আপনাদের এক্সাম স্যার নেক্সট শনিবার। ইলাস্টিসিটির স্যার একটু বাংলা সংজ্ঞাটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, ইলাস্টিসিটি হচ্ছে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী। প্রভাব বিস্তারকারী ইংলিশ বুঝেন, ফোর্সেস, the factors that create causes any changes। আমি বাংলায় বলি, আপনি বাংলা যেহেতু বলছেন তারপর ইংলিশে বলি। যেসব বিষয়গুলো চাহিদার উপরে পরিবর্তনের প্রভাব বিস্তার করে, তার ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। আমি আবার বলতেছি, চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানের প্রভাবের ফলে চাহিদার যে হারে পরিবর্তন হয় সেটাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে হয় স্থির থাকতে পারে, অস্থির থাকতে পারে। ইনইলাস্টিক মানে একদম স্থির রয়েছে, পরিবর্তন হয়নি, যে হারে পরিবর্তন হয়, দিস ইজ কল্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আমি ইংলিশে যদি বলতে চান তাহলে বলতে পারি, মনে করি দরকার নেই, আপনি কনভার্ট করতে পারবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, কনভার্ট করতে পারলে ভালো। আচ্ছা স্যার, স্যার ওই যে চ্যাপ্টার 2 এর ভিডিওটা যে দিচ্ছিলেন না স্যার ফেসবুকে? ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম, আমার অনেকগুলো ক্লাস আর একটু বিজি আছে, আমি একটু ঢাকা চলে আসছি তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দিয়ে দিব, অনেকগুলো বাক হয়ে গেছে তো। স্যার। আচ্ছা, ভালো থাকবেন তাহলে।